সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটা মায়ের ছোট বেবি যদি অনেক হাসি খুশি থাকে, অনেক ভালো মনে ঘুম থেকে ওঠে, তাহলে কিন্তু এমনিতেই একটা মায়ের মন ভালো হয়ে যায়। নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে উঠতে উঠতে মোটামুটি 8টা মতো বেজে গিয়েছে। 8টা থেকে 8:30 বেজেছে মেয়েকে ঘুম থেকে ওঠাতে। একদমই উঠতে চাইছিল না, আর সকালবেলা না ওকে কাঁদাতে একদম ভালো লাগে না। ও যখন নিজের মতো করে ঘুম থেকে ওঠে তখনই আমার মনে হয় ভালো। তার জন্য যদি আমাকে বেশিক্ষণ বিছানায় পড়ে থাকতে হয় আমি সেটাই করি। আর ও যদি সকালবেলা কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওঠে, আমার সকাল থেকেই না মন মেজাজটা খারাপ হয়ে যায়, কোনো কাজেই সেরকম মন লাগতে চায় না। সেই কারণে চেষ্টা করি ওর মন যতক্ষণ না ঠিক হয় ওকে যেন ছেড়ে না আসি। আজকে সকালে বিছানা ছাড়তে ছাড়তে 8:30 তো বেজেছে। তারপরে উঠেই ওকে একটুখানি জানালার ধারে দাঁড় করিয়েছিলাম যাতে ওর মনটা আরেকটু ফ্রেশ হয়। তারপরে এই তো ব্রাশ করতে চলে এসেছি এখন সবাই। সকালবেলা হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে, তাই টুকটাক কাজে একটু হেল্প করে দিচ্ছে। আর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা তো আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম। সেই কারণে আজকে না একটুখানি বাইরে বেরোনোর কথা রয়েছে, টুকিটাকি কয়েকটা জিনিসপত্র নেব। এই ভিডিওটা কিন্তু সেগুলো ভেঙে যাওয়ার বেশ কয়েকটা দিন পরে করছি। অনেক চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি কয়েকটা ফার্নিচার নেব, তা না হলে একদমই কাজবাজ হচ্ছে না। তো সেগুলোই দেখতে আজকে একটুখানি বেরোবো, তাড়াহুড়ো করে কাজকর্মগুলো শেষ করতে হবে। আর সকালবেলা যেহেতু আজকে অনেক কাজ রয়েছে, ব্রেকফাস্ট বানাতে একটুখানি সময় লাগবে। সেই কারণে মেয়েকে যেই না জিজ্ঞেস করলাম একটু ব্রেড খাবে কিনা, ও অমনিতেই হ্যাঁ করে দিল। ও এমনিতেই কিন্তু ব্রেড বাটারটা খেতে মোটামুটি ভালোবাসে, তো ওই জন্য ওকে একটুখানি বাটার টোস্ট করে দিয়েছি আর তার উপর থেকে একটু মধু দিয়ে দিয়েছি। যেহেতু বাসি গায়ে রয়েছে, একদম কিচেন তো যেতে পারছি না, সেই কারণে টোস্টারে করে টোস্ট করে ওপর থেকে একটুখানি বাটার আর হানি দিয়ে ওকে দিয়ে দিলাম। যদিও আমার মেয়ে অনেক ছোট থেকে নিজের হাতে করে খেতে চায়, তো আগে আগে তো নিজের হাতেই খেত, তবে এখন না আমি নিজের হাতে করে খেতে খুব একটা বেশি দিই না। কারণ ওর যে প্লাস্টারটা করা রয়েছে না, ওর ভেতরে খাবার ঢুকে গেলে অনেক সমস্যা হতে পারে। সেই কারণে আমি চেষ্টা করি আমার হাতে করে খাইয়ে দেওয়ার। আর বাচ্চারা দেখেছি নিজের হাতে করে খেলে না অনেকটা কম পরিমাণে খায়, আর যখন মায়েরা খাইয়ে দেয় সেখানটায় কিন্তু পরিমাণটা একটু হলেও বেড়ে যায়। আর ওই ট্র্যাডিশনাল বাঙালি মায়েদের মতো আমার ওই একই অবস্থা। বাচ্চা যদি একটু ভালো মতো খায় তাহলে কিন্তু মন মেজাজ এমনিতেই খুব ভালো হয়ে যায়, আর বাচ্চা না খেলে না সারাদিনে যাই হয়ে যাক না কেন মনটা একটুখানি খিচখিচ করতে থাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে এই তো এখানটায় কিন্তু ডাইনিং টেবিলের তলাটা না একটু ঝুলঝুল মতো হয়েছিল, সেটা ভালো করে ডাস্টিং করে দিলাম। তারপরে একটা ভিজে কাপড় নিয়ে কিন্তু পুরো ডাইনিং এরিয়াটা একদম ভালোভাবে মুছে নিচ্ছি। বাড়ি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে কিন্তু একটুখানি পরিশ্রম করতে হবে, আর এরকম ধরনের ছোট্টখাট্টো কিছু টিপস ফলো করতে হবে। আর এটা নিয়ে ডিটেলসে কোনো দিন একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে বাড়িকে সবসময়ের জন্য ক্লিন অ্যান্ড ডাস্ট ফ্রি রাখতে পারেন। তো এখন কিন্তু ওদিকের কাজগুলো সেরে আমি সোজা চলে এসেছি কিচেনে। এই যে তেলের বোতলটা না অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, আর এই ধরনের সরু মুখওয়ালা তেলের বোতল কিন্তু পরিষ্কার করতে অনেক সমস্যা হয় আমি দেখেছি। বড় মুখ থাকলে কি হয়, আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের স্ক্রাবার দিয়ে কিন্তু ওটাকে ক্লিন করে ফেলতে পারেন, তবে সরু মুখ হলে একটুখানি ঝামেলা রয়েছে। তো সরু মুখগুলোকে ক্লিন করার জন্য আপনি কিন্তু একটুখানি চাল, তারপরে ঈষদুষ্ণ গরম জল আর ভিনিগার আর ডিশ লিকুইড দিয়ে এরকমভাবে ঝাঁকিয়ে 1.5-2 ঘন্টা কিংবা আরও বেশিক্ষণের জন্য রেখে দিতে পারেন। তাতে করে না তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো ওটাকে আমি রেখে দিয়ে এখন বোতলগুলো ক্লিন করে নিচ্ছি। আপনার বাড়ির যে কোনো বড় দামি ফার্নিচার হোক বা কম দামি ছোট্টখাট্টো জিনিস হোক, সেগুলো যদি আপনি চান অনেক দিন আপনার সাথে থাকুক আর আপনার প্রয়োজনীয়তা মেটাক, সেগুলোকে কিন্তু যথারীতি আপনাকে খেয়াল রাখতে হয়, যত্ন রাখতে হয়। এই জলের বোতলগুলো আমি একদিন ছাড়া ছাড়া কিংবা প্রত্যেক দিন ক্লিন করে থাকি। তারপরেও না একটা জিনিস লক্ষ্য করেছিলাম কয়েকদিন আগে, এই যে মুখের কাজগুলোতে একটু একটু সাদা সাদা ময়লা জমে যায়। মানে ভেতরটা ব্রাশ দিয়ে ক্লিন করলেও ওপরটা কিন্তু সেরকমভাবে ক্লিন করা হতো না, মানে স্কিপ করে যেতাম। তো কিছুদিন পরেই এটা আমি লক্ষ্য করেছি, তো সেই কারণে না আজকে একটা ব্রাশ ব্যবহার করেছি। ব্রাশ দিয়ে মুখের কাজগুলো ভালো করে ঘষে নিয়েছিলাম, আর বোতলের যে ক্যাপগুলো থাকে ভেতরটাও কিন্তু ভালোভাবে আমি ক্লিন করে দিয়েছি। আর তারপরে কিন্তু সোজা ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি কিচেনে। সকালে ব্রেকফাস্ট বানাবো, তার সাথে দুপুরের লাঞ্চটা করব, আর ওদিকে পুজোটাও সারতে হবে। তো আমি কি করি, সময় বাঁচানোর জন্য পুজো করার আগে কিন্তু সবসময় ডাল আর ভাতটা বসিয়ে দিই, আর পুজো যতক্ষণে করে উঠি ততক্ষণে কিন্তু ডাল আর ভাতটা হয়ে যায়। তারপরে এসে শুধু দুপুরের রান্নাটা করে নিই। তো এতে করে কিন্তু সময়টাও বাঁচে। আমরা হাউসওয়াইফরা যদি একটুখানি মাথা খাটিয়ে সময়ের সাথে সাথে কাজগুলো করতে থাকি না, তাহলে সংসারের কাজকে দেখবেন কখনো বোঝা বলে মনে হয় না। একটুখানি অ্যাক্টিভ থাকলেই না সংসারের সমস্ত কাজ খুব সহজেই করে নেওয়া যায়। তো আজকে না একটুখানি আলু কাঁচকলা কোফতা বানাবো। কাঁচকলা মাত্র 2টোই ছিল, সেই কারণে একটু বেশি করে আলু দিলাম।
আর আজকে না আমি ভাতের জলটা আগে ফুটিয়ে নিয়েছি। চালটা ধুতে ধুতে যতক্ষণ সময় লাগছিল ভাতের জলটাও ফুটে এসেছে, আর আমি চালটা দিয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আগের দিন রং খেলা হয়েছিল, সমস্ত ঠাকুরের গায়ে আবির দেওয়া হয়েছিল, সেই কারণে আজকে একটু ভালো করে ক্লিন করে নিতে হচ্ছে। আর পাশের বাড়ি থেকে মানে নিচের বাড়ি থেকে ছোট্ট বেবিটা আমার মেয়ের সাথে খেলতে এসেছে, তো দুজনে মিলে কিন্তু বেশ খেলাধুলো করছে, আমাকে ডিস্টার্বও করছে না। তা না হলে কিন্তু এই কাজটা করতে অনেকটা সময় লাগতো। তারপরে এই তো সমস্ত কিছু করে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়েছি। তার সাথে কিন্তু আমার গোপুসোনাও আজকে সেজে নিয়েছে। মায়াপুর যে গেছিলাম না, ওর জন্য অনেক কটা জামা এনেছিলাম, তো সেটাই দিয়ে আজকে সাজিয়েছি। আজকে সাদা কালারের একটা জামা পরিয়েছিলাম। আজকে গোপালকে আমার কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আগের দিন যে ঘটনাটা ঘটে গিয়েছে তাতে করে আমার অনেক বেশি মশলাপাতি নষ্ট হয়েছে, কৌটো তো নষ্ট হয়েছে। সেই কারণে বাড়িতে না আজকে খুব একটা বেশি মশলা নেই, ওই একটুখানি হলুদ গুঁড়ো আর সবজি মশলা দিয়ে আজকে এই কোফতাটা বানিয়ে নিচ্ছি। ভেবেছি একদম পরের মাসে গিয়ে মশলাপাতিগুলো কিনবো, এমনিতেই এই মাসে এত বেশি খরচাপাতি হচ্ছে, সেই কারণে ভাবলাম যে এই মাসে যা রয়েছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে এসেছিলো ভালো করে, ওটাকে মেখে নিয়েছি, তার সাথে একটু ধনে পাতা আর গোটা জিরে মিশিয়েছি, আর ওই যে হলুদ গুঁড়ো সবজি মশলা দিয়ে একটুখানি বেসন দিয়ে এরকমভাবে বল করে আমি ভেজে নিচ্ছি আর কি। আর এই কোপ্তাটা বানাতে গিয়ে একটা ভুল কী হয়েছে, আমি তেলের মধ্যে সমস্ত কোপ্তা একসাথে দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে না লাস্টের দিকে কোপ্তাগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল। আর আজকে ব্রেকফাস্টে একটু স্প্রাউট দিয়ে আমি একটা টিক্কি মতো বানাচ্ছি, মানে হেলদি দই বড়া যেটাকে বলতে পারেন সেরকম টাইপেরই। তো স্প্রাউট নিয়ে নিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আর একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি কয়েক টুকরো বিটরুট দিলে সবজিটাও খাওয়া হয়ে যায় আর টিকির কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো কালারটা এই কারণে চেঞ্জ করলাম, আমার মেয়ে যদি দেখে খেতে চায় আর কি, তো ওর কথা ভেবেই একটু বিটরুট দিয়েছিলাম। তো সব কিছু এরকম গ্রাইন্ড হয়ে গেলে এর মধ্যে একটুখানি আমি বেসন দিয়েছি আর পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি চিনিও চাইলে দিতে পারেন। তো এবারে সব কিছুকে মেখে নিয়ে এরকম টিক্কির আকারে আমি দু পিঠটা ভালো করে সেঁকে নেব। এটা কিন্তু খুবই হেলদি, আর আমার কথা শুনে যদি একবার বানিয়ে দেখেন তাহলে বুঝবেন এটা কতটা টেস্টি হয় খেতে। আমাদের তো ভীষণ ভালো লাগে। স্প্রাউট কিন্তু দেখবেন বাড়িতে সমস্ত মেম্বাররা খুব একটা ভালো খেতে চায় না, আমারও স্প্রাউট কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে না খেতে। আর এরকম ধরনের টিক্কি বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে ওটা স্প্রাউটের টিক্কি বলে। তো ওদিকে কিন্তু আমি দইয়ের ড্রেসিংটাও বানিয়ে নিয়েছি, একটু দই আর তার মধ্যে চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে বড়াগুলো ভাজা হয়ে যেতে, মানে টিক্কিগুলো ভাজা হয়ে যেতে এর উপরে আমি দইটাকে ছড়িয়ে দিচ্ছি। এই ধরনের খাবারগুলো খেলে না আপনার মনেই হবে না যে বাইরে গিয়ে কখনো দই বড়া ট্রাই করি বলে। তো আমার কাছে এই ধনেপাতার চাটনিটা ছিল, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ওই যে বুন্দি রায়তা থাকে না, মানে যেটা দিয়ে রায়তা বানানো হয়, ওই বুন্দিটা দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু একটু ভুজিয়াও দেওয়া যেত, তবে ভুজিয়া ছিল না বলে আর দিইনি। তো এই টিক্কিটা এত নরম হয় খেতে, দেখুন আমি একদম হালকা করে চাপ দিয়েছি, একবারে কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। তো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এখানটায় অল্প একটুখানি ব্যাটার বেশি ছিল, তার মধ্যে একটু জল দিয়ে আর একটুখানি বেসন দিয়ে এটা দিয়ে আমি একটা চিলা বানিয়ে নিচ্ছি। তো আপনি কিন্তু এই স্প্রাউট দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারেন। তো আজকে আপনাদের সাথে এই দুটো রেসিপি শেয়ার করলাম, আপনারা যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো একটা বড় করে বানিয়ে নিয়েছি, আর এখানটায় দেখুন আমি এই কোপ্তাগুলো না ভাজতে যে বসিয়েছিলাম, তো মাঝখানে এসে দেখি তেলটা একদম টেনে নিয়েছে। এমনিতেই প্রথমে এতটা তেল দিয়েছিলাম, আমার আর তেল দিতে ইচ্ছে করলো না, আর ওই অল্প গ্যাসে ভাজতে গিয়ে দেখি কোপ্তাগুলো ওঠানোর সময় একদম ভেঙে ভেঙে এসেছে। তো যাই হোক, প্রত্যেক দিন যে সমস্ত রান্না একদম পারফেক্ট হবে তার কোনো মানে নেই, আমরাও মানুষ, আমাদের হাতেও রান্না মাঝে মধ্যে খারাপ হতেই পারে, তাই না? তো এখানটায় কিন্তু আমার এই চিলাটাও একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এপিঠটাও ভালো করে ভেজে নেব, এক পিঠ ভাজলেই যথেষ্ট, এপিঠটা খুব একটা বেশিক্ষণ ভাজবো না, এই মিনিট দুয়েক মতো ভেজে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে ভেবেছি হাজব্যান্ডকে আমি একদম টিফিনে দিয়ে দেবো। সংসারে কাজের চাপ কমাতে গেলে কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তার সাথে টাইমটাকেও ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আমি যেরকম কি করি, রান্নার ফাঁকে ফাঁকে না টুকিটাকি এদিকে ওদিকের কাজগুলো সারতে থাকি। এই যেরকম আজকে ওদিকে আমি আলু, বিনস আর গাজরটাকে ভাজতে বসিয়ে না এদিকে বাসন রাখার যে র্যাকটা থাকে ওটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে যে ফ্রি টাইমগুলো আমরা পাই সেটা যদি আমরা এরকমভাবে ইউটিলাইজ করি তাহলে কিন্তু আপনার কিচেন সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। প্রত্যেকদিন রান্না বান্না করার পরে না রান্না শেষে গিয়ে শরীরে এত এনার্জি থাকে না যে প্রত্যেক
দিন রান্নাঘরটা একদম পরিপাটিভাবে ক্লিন করি। তো আপনারা যদি রান্নার ফাঁকে ফাঁকে সময়টাকে এরকমভাবে ইউটিলাইজ করেন তাহলে দেখবেন রান্নাঘর কিন্তু প্রত্যেক দিনই সময়ের মধ্যে ক্লিন হয়ে যাচ্ছে, আর কাজের চাপটা এতটা বলে মনে হচ্ছে না। আর এখন তো গরম পড়ে গিয়েছে, রান্নাঘরে খুব বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করবে না। সে কারণে এখন থেকে যদি আপনারা এরকম ছোট্টখাটো টিপস ফলো করে সংসারের কাজগুলো করেন তাহলে দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি সংসারের কাজগুলো হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার গ্রেভিটাও রেডি হয়ে গিয়েছে, আর ওদিকে ডালটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো গ্রেভিটার মধ্যে এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে আমি ফুটিয়ে নেব। যেহেতু আজকে কোপ্তাগুলো একদম নরম হয়েছে সে কারণে বেশিক্ষণ ফুটালে না একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদিকের গ্যাসটা আমি মুছে ফেললাম। গ্যাস মোছার জন্য আমি রান্নার শেষ অবধি কখনোই ওয়েট করি না, একদিকের গ্যাস খালি হয়ে গেলে আমি ওটাকে মুছে একদম ক্লিন করে রেখে দিই। আর এদিকে কিন্তু হাজব্যান্ড একটু বাজার গিয়েছিল, কয়েকটা বাজার এনেছে, সেগুলো একদম ধুয়ে রেখে দিচ্ছি। এখন আর আমার বাজার গোছাতে একদম ইচ্ছে করছে না, সেই কারণে ভাবছি এই কাজটা একদম সন্ধ্যাবেলা সেরে নেব। আপনার সংসার যদি সবসময় পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে সপ্তাহে প্রত্যেকটা দিনই একটু একটু সংসারের পেছনে দিতে হবে। আপনি যদি কর্মরত মহিলা হন তাহলে তো আলাদা কথা, আপনার হাতে সময় থাকে না সংসারের পেছনে দেওয়ার জন্য। আপনার জন্য সপ্তাহে একটা দিনই যথেষ্ট, সেদিনই টেনে টুনে সমস্ত কাজ সেরে ফেলবেন। তবে আমরা যারা হাউসওয়াইফ বাড়িতে থাকি তারা যদি সংসারের পেছনে প্রত্যেক দিন এই বিশেষ করে ক্লিনিংয়ের পেছনে যদি 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টাও দিয়ে থাকি তাহলে কিন্তু সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন খুব বেশি সময় আমাদেরকে এই ক্লিনিংয়ের পেছনে দিতে হয় না। আমি কিন্তু সবসময় কাজের ক্ষেত্রে এই জিনিসটা বিশ্বাস করি, যখনকার কাজ তখনই যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের চাপটা পরে গিয়ে এতটা বোঝা যায় না। আর ঘরদোর যদি আপনি অগোছালো করে রাখেন, অপরিচ্ছন্ন করে রাখেন তাহলে দেখবেন একটা টাইম গিয়ে এতটা বেশি অপরিচ্ছন্ন হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো সেই কারণে আমি সবসময় এই জিনিসটা ফলো করি, নোংরা হওয়ার আগে সেই জিনিসটাকে ক্লিন করে নিতে হবে। তো এই টিপসটা ফলো করে কিন্তু আমি বাড়ি ঘরদোর একটু হলেও পরিপাটি করে রাখতে পারি। জানি হয়তো বাচ্চা নিয়ে এতটা করে উঠতে পারি না, তবে যতটুকু পারি ততটা আমার জন্য মনে হয় এই মুহূর্তে যথেষ্ট আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমি গ্রেভিটাও নামিয়ে নিয়েছি, একটুখানি ধনেপাতা আর গোটা গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে এসেছিলো, একটুখানি তেলের মধ্যে ফোড়ন দিয়ে এটাকে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, ডাল ভাতে করে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এই তেলের বোতলটা আমি ব্যবহার করেছিলাম, এটাকেও একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। আর এখন কিন্তু এই বোতলটা প্রায় 2 ঘন্টা মতো হয়ে গিয়েছে এরকমভাবে রাখা ছিল। এখন এটাকে ভালোভাবে আমি একটুখানি ধুয়ে নেব, ওপর থেকে স্ক্রচ ব্রাইট দিয়ে ধুয়ে নেব, আর ভেতরে না একটুখানি ডিশ লিকুইড দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নেব। আর এর সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। জয়শ্রী বিশ্বাস দিদিভাই, কায় দিদিভাই, ঈশিতা সাউ, ইমস ক্লিমস, সোমা ঘোষ দিদিভাই, বন্যা চ্যাটার্জি, প্রিয়ন্তী পারমিতা, অঞ্জনা ঘোষ দিদিভাই, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখুন এখানটায় কিন্তু আমার বোতলটাও বেশ ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে। আর এর সাথে কিন্তু আজকের ব্লগটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।